অপুংজনি ও জনুক্রম, পার্থেনোজেনেসিস অ্যান্ড অল্টারেশন অফ জেনারেশন। ক্লাস 12-এর বায়োলজির যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে সেখানে এটি খুবই গুরুত্বপূর্ণ দুটো টার্ম। পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস কি না, জননের এমন একটি প্রক্রিয়া যেখানটায় নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া। তাহলে সংজ্ঞায় আমরা কি বলতে পারি, যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণুটি নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি করে, কোনো প্রকার নিষেক গঠিত হচ্ছে না, হ্যাঁ, এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয়, তাকে পার্থেনোজেনেসিস বা অপুংজনি বলা হয়। এ পদ্ধতিতে কি দেখতে পাবো, মেগাস্পোর থেকে সৃষ্ট ভ্রূণথলিতে ডিম্বাণু তৈরি হয়, কিন্তু নিষেকবিহীনভাবেই ডিম্বাণু থেকে ভ্রূণের বিকাশ লাভ করে। পার্থেনোজেনেসিস আকস্মিকভাবে কোনো উদ্ভিদের ঘটলেও বেশ কিছু উদ্ভিদ এবং প্রাণীদের পার্থেনোজেনেসিস একটি স্বাভাবিক জনন প্রক্রিয়া। সেই উদ্ভিদগুলো কি কি আছে? সেই উদ্ভিদ হচ্ছে সোলানাম, পার্থেনিয়াম, মৌমাছি, বোলতা, এই প্রাণী, এদের স্বাভাবিক একটি জনন প্রক্রিয়া হচ্ছে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস যদি আমরা সায়েন্টিফিক একটি সংজ্ঞা দেখি, তাহলে যে জনন প্রক্রিয়ায় নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য উদ্ভিদ বা প্রাণীর সৃষ্টি হচ্ছে, তাকেই অপুংজনি বা পার্থেনোজেনেসিস বলছি। যেমন স্পাইরোগাইরা আছে, মিউকোর আছে উদ্ভিদ, বোলতা, মৌমাছি প্রভৃতি প্রাণীদের ক্ষেত্রে অপুংজনি দেখা যায়। তো এর সাথে অপুংজনি তাহলে কি ধরনের জনন প্রক্রিয়া হলো? একটি অযৌন জনন প্রক্রিয়া, কারণ সেখানেও আমরা দেখেছি নিষেক হয় না, পার্থেনোজেনেসিসের ক্ষেত্রেও নিষেক হচ্ছে না। তো এখানটায় আমরা যৌন জননের সাথে কি কি পার্থক্য আছে একটু যদি দেখি, তাহলে যৌন জনন হচ্ছে যেখানে জয়েন্ট অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মধ্যে নিষেক সম্পন্ন হচ্ছে। আর অপুংজনির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পুংগ্যামেটের কোনো প্রয়োজনীয়তাই নেই, শুধুমাত্র স্ত্রী গ্যামেট থেকে ডিম্বাণু তৈরি হচ্ছে। নিষেকের ক্ষেত্রে যদি দেখি, তাহলে যৌন জননের ক্ষেত্রে পুং এবং স্ত্রী গ্যামেট নিষিক্ত হয়, অযৌন জননের ক্ষেত্রে নিষেক ঘটে না, অর্থাৎ গ্যামেট নিষিক্ত হয় না। জাইগোটের গঠন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যামেট দ্বয়ের মিলন বা নিষেকের পরে ডিপ্লয়েড জাইগোট উৎপন্ন হয়, কিন্তু এক্ষেত্রে আমরা জাইগোট গঠিত হয় না, স্ত্রী গ্যামেটটি হ্যাপ্লয়েড অ্যাজাইগোস্পোর পরিণত হয়। জনিত্রিক জীবের গুণাবলী কি দেখব না, এক্ষেত্রে উৎপন্ন অপত্য কোষের মধ্যে পিতা ও মাতার উভয়ই গুণ বর্তমান থাকে। এক্ষেত্রে পিতার কোনো ভূমিকা নেই, তাই দেখতে পাবো উৎপন্ন অপত্য কোষের কেবলমাত্র মাতার গুণই বর্তমান থাকে। যৌন জনন প্রধানত উন্নত শ্রেণীর সকল প্রকার উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে দেখা যায়। আর অযৌন জনন আমরা যে টাইপ অপুংজনি পার্থেনোজেনেসিস দেখতে পাবো কিছু নিম্ন শ্রেণী উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে, যেমন স্পাইরোগাইরা, মিউকর, বোলতা, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। পার্থেনোজেনেসিস অপুংজনির সংজ্ঞা আমি বলে দিয়েছি, এবারে অপুংজনির উদাহরণগুলোও বলেছি। তো এখানে দুটো টার্ম আছে, সেই টার্ম দুটো হচ্ছে পার্থেনোকার্পিক ফল আর হচ্ছে পার্থেনোকার্পি। তাহলে পার্থেনোকার্পিক ফ্রুট আর হচ্ছে পার্থেনোকার্পি দুটো কি না, যে পদ্ধতিতে হরমোন প্রয়োগের মাধ্যমে বিভিন্ন প্রকার ফলের মধ্যে, সে আপেল, আঙ্গুর, কলা, যে কোনো ফল হতে পারে, পেঁপে প্রভৃতি সপুষ্পক উদ্ভিদের নিষেক ছাড়াই ডিম্বাশয়ের পরিস্ফুটন ঘটিয়ে বীজহীন ফল তৈরির প্রক্রিয়া হলো পার্থেনোকার্পিক। আর সেই পার্থেনোকার্পিকের ফলে যে বীজহীন ফল উৎপন্ন হলো তাকে বলা হচ্ছে পার্থেনোকার্পিক ফল। বোঝা গেল? এবারে পার্থেনোজেনেসিস যদি আমরা প্রক্রিয়াটাকে দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ন্যাচারাল পার্থেনোজেনেসিস হয়, একটি আর্টিফিশিয়াল পার্থেনোজেনেসিস হয়।
ন্যাচারাল পার্থেনোজেনেসিস আবার দু রকম হচ্ছে, কমপ্লিটলি পার্থেনোজেনেসিস আর একটা হচ্ছে ইনকমপ্লিট পার্থেনোজেনেসিস। এদের মধ্যে কমপ্লিটের মধ্যেও আবার দুটো রকম দেখতে পাবো, একটা হ্যাপ্লয়েড আর একটা হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। ঠিক আছে, যেটা হচ্ছে হ্যাপ্লয়েডের মধ্যে ইনসেক্ট, রটিফার এদের ক্ষেত্রে দেখতে পাবো, আর ডিপ্লয়েড মানে হচ্ছে মিওসিস আর একটা হচ্ছে মিওটিক আর একটা হচ্ছে অ্যামিওটিক হবে, এটা আমরা পরে দেখছি। আর্টিফিশিয়াল হচ্ছে কি না, যখন আমরা কৃত্রিমভাবে পার্থেনোজেনেসিস ঘটাচ্ছি, সেটা ফিজিক্যাল মেথড হতে পারে, কোনো ভৌতিক পদ্ধতি, আবার কেমিক্যাল মেথডসও আমরা ইউজ করছি। এগুলো পরীক্ষায় কিন্তু আসে, কতগুলি কেমিক্যাল মেথডের নাম বলো যেগুলো পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে সাহায্য করে। যে অপুঞ্জনি বা পার্থেনোজেনেসিসের প্রকারভেদ যদি আমরা দেখি, প্রথমত কি দেখলাম, একটা প্রাকৃতিক অপুঞ্জনি যেটাকে ন্যাচারাল পার্থেনোজেনেসিস, আর একটা হচ্ছে কৃত্রিম অপুঞ্জনি যেটাকে বলা হলো আর্টিফিশিয়াল পার্থেনোজেনেসিস। ন্যাচারাল প্রাকৃতিকভাবে, প্রাকৃতিক অপুঞ্জনি অর্থাৎ প্রাকৃতিকভাবে প্রাকৃতিক পরিবেশে কোনো রকম বাহ্যিক শর্ত ছাড়া সম্পূর্ণভাবে স্বাভাবিকভাবে যে অপুঞ্জনি ঘটে তাকে বলা হচ্ছে প্রাকৃতিক অপুঞ্জনি। প্রাকৃতিক অপুঞ্জনি আবার দু রকমের হয়, সম্পূর্ণ, অসম্পূর্ণ। সম্পূর্ণ মানে কমপ্লিট। কিছু পতঙ্গ আছে বা যাকে ইনসেক্ট বলা হয়, তাদের পুরুষ প্রাণী নেই। এই সমস্ত প্রাণীদের শুধুমাত্রই যে পার্থেনোজেনেসিসের মাধ্যমেই বংশবিস্তার ঘটে, হয়েছে এইরকম, মানে সম্পূর্ণরূপে এই রকম প্রাণীদের বলা হচ্ছে সম্পূর্ণ বা অব্লিগেটরি অপুঞ্জনি বা পার্থেনোজেনেসিস। যেমন কেঁচো কয়েকটি প্রজাতি, রটিফার, ঘাস ফড়িং, মথ, প্লাজমিড, কয়েক প্রকার মাছ আছে, স্যালামান্ডার, গিরগিটি প্রভৃতির ক্ষেত্রে এরকম আমরা দেখতে পাই। অসম্পূর্ণ ইনকমপ্লিট কি দেখব না, কোনো কোনো পতঙ্গের জীবনচক্রে দুটি যৌন দেখা যায়, যেমন হচ্ছে যৌন জনন এবং অপুঞ্জনি। তো এক্ষেত্রে ডিপ্লয়েড ডিম্বাণু থেকে স্ত্রী প্রাণীর সৃষ্টি হয় এবং অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ প্রাণীর সৃষ্টি হয়। এই ধরনের অপুঞ্জনি বাকে বলা হচ্ছে অসম্পূর্ণ বা ইনকমপ্লিট পার্থেনোজেনেসিস। যেমন এদের জীবনচক্রে আমরা দুটি যৌনক্রম দেখতে পাই, যৌন জনন দেখতে পাবো, অপুঞ্জনীয় বা পার্থেনোজেনেসিস দেখতে পাবো। যেমন হচ্ছে গলমাসির জীবনচক্রে বছরে পর্যায়ক্রমে একবার হচ্ছে যৌন জনন অর্থাৎ হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, একবার অর্থাৎ পার্থেনোজেনেসিস প্রক্রিয়া দেখা যায়। তারপর হচ্ছে অ্যাফ্রিড, রটিফার প্রভৃতি প্রাণীদের গ্রীষ্মকালে একাধিকবার যৌনুর পরিবর্তন ঘটে। তাহলে আমরা প্রকারভেদ দেখলাম। এই সম্পূর্ণ অপুঞ্জনি আবার হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড প্রকৃতিরও হয়ে থাকে। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, হ্যাপ্লয়েড অনিষিক্ত হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টির প্রক্রিয়াকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড অপুঞ্জনি। যেমন স্পাইরোগাইরা, মিউকর, বোলতা, মৌমাছি, পিঁপড়ে এদের ক্ষেত্রে দেখা যায়। ডিপ্লয়েড অপুঞ্জনি কি আছে না, যখন অনিষিক্ত ডিপ্লয়েড ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টি হচ্ছে, যেমন হচ্ছে ডাফনিয়া, এগুলো হচ্ছে জলাশয়ের বসবাসকারী নেমাটডস, হ্যাঁ, এগুলো হচ্ছে জলাশয়ে বসবাসকারী ইনসেক্ট যাকে বলা যায়, জলে থাকে এরা। তো এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। কৃত্রিম অপুঞ্জনি বা আর্টিফিশিয়াল পার্থেনোজেনেসিস হচ্ছে কি কৃত্রিম উপায়ে, বাইরে থেকে, কোনো প্রাকৃতিকভাবে নয়, তাপমাত্রা পরিবর্তন ঘটিয়ে, সূর্য রশ্মির প্রয়োগ করে, বৈদ্যুতিক প্রবাহ ঘটিয়ে, যান্ত্রিক শক্তি প্রয়োগ করে ইত্যাদির মাধ্যমে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পূর্বেই অপত্য সৃষ্টি করাকে বলা হচ্ছে কি কৃত্রিম অপুঞ্জনি। যেমন অ্যানেলিডা, মোলাস্কা, উভচর, পক্ষী প্রভৃতি প্রাণীর ক্ষেত্রে কৃত্রিম অপুঞ্জনি দেখা যায়। তো এই ভৌতিক, এর মধ্যে ফিজিক্যাল আমরা কিছু ফ্যাক্টরস দেখতে পাবো, যেমন হচ্ছে ডিম্বাণুকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 0 to 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্থানান্তরিত করলে কি হবে, তাপমাত্রার পরিবর্তন ঘটলো, অপুঞ্জনি ঘটে যাবে।
বৈদ্যুতিক প্রবাহ ঘটিয়ে অপুংজনি ঘটানো হয়। যদি ডিম্বাণুকে সূক্ষ্ম কাঁচ নিডিল দিয়ে খোঁচা দেওয়া হয় তাহলে তখন অপুংজনি ঘটে। আবার রাসায়নিক উদ্দীপক হচ্ছে ক্লোরোফর্ম রয়েছে, অতিসারক বা লঘুসারক সমুদ্রের জল, বিভিন্ন প্রকার ক্লোরাইড যেমন হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, ইউরিয়া, সুক্রোজ, এগুলো সব কিন্তু কি রাসায়নিক উদ্দীপক হিসাবে কাজ করে আর্টিফিশিয়াল পার্থেনোজেনেসিসে। এরকম একটি প্রশ্ন থাকে, কৃত্রিম অপুংজনির দুটি রাসায়নিক উদ্দীপকের নাম লেখো। তখন বলা হয়েছে যে ক্লোরোফর্ম ও ল্যাকটিক অ্যাসিড। পার্থেনোজেনেসিসের প্রকারভেদ আমরা করে নিয়েছি, প্রাকৃতিক, কৃত্রিম, প্রাকৃতিক দুরকম, সম্পূর্ণ, অসম্পূর্ণ। এবারে অপুংজনির আমরা তাৎপর্য দেখব। অপুংজনির কি তাৎপর্য রয়েছে? অপুংজনি জননের ক্ষেত্রে মৌমাছি, বোলতা প্রভৃতি পতঙ্গের লিঙ্গ নির্ধারিত হয়। যৌন জননের মতো এই জনন প্রক্রিয়াটি কোনো জটিল প্রক্রিয়া নেই। যৌন জনন যেমন জটিল, এই প্রক্রিয়াটি কোনো প্রকার জটিলতা নেই। এই জনন পদ্ধতির ক্ষেত্রে নিষেকের কোনো প্রয়োজন হয় না। প্রাকৃতিকভাবে ছাড়াও কোনো বহিস্থ উদ্দীপকের সাহায্যে কৃত্রিমভাবে অপুংজনি ঘটানো সম্ভব। অপুংজনি একটি সহজ, বিরল এবং সুবিধাজনক একটি পদ্ধতি। এই জনন পদ্ধতিতে জিনের পুনঃসংযুক্তি এবং প্রকরণ ঘটে না, অর্থাৎ কোনো প্রকার রিকম্বিনেশন, ক্রসিং ওভার এগুলো কিছুই হচ্ছে না। তার জন্য নতুন প্রজাতি সৃষ্টির কোনো সম্ভাবনাই নেই বা হয় না। এখানে আরো কতগুলি দেওয়া হয়েছে যে তাৎপর্য কি কি রয়েছে, সব হয়েছে। এরপরে আমরা আসছি আরেকটি যে আমাদের আলোচ্য বিষয়, সেটি হচ্ছে অল্টারেশন অফ জেনারেশন, জনক্রম পদ্ধতি। অল্টারেশন অর্থাৎ অল্টার করে করে যে জনন পদ্ধতি সম্পন্ন হচ্ছে একটি জেনারেশনের মধ্যে। বেশিরভাগ জীবের, বিশেষ করে উদ্ভিদের, মস, ফার্ন এবং নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে যেমন মনোসিস্টিস জীবনচক্রে দুটো জনু জেনারেশন উপস্থিত থাকে। এদের একটি হলো অযৌন জনন, আসেক্সুয়াল জেনারেশন বা ডিপ্লয়েড জনু জেনারেশন, আর একটি অপরটি হচ্ছে যৌন জনন, সেক্সুয়াল জেনারেশন বা হ্যাপ্লয়েড জনু। এই দুই জনুর পর্যায়ক্রমিক একটা পরিবর্তন ঘটে। যখন একটি জীবনচক্রে দুরকম জনুক্রম পদ্ধতি দেখা যায় তখন তাকেই বলা হচ্ছে, যেরকম জনন পদ্ধতি দেখা যায় তখন তাকে বলা হচ্ছে জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। অল্টারনেশন অফ জেনারেশন সংজ্ঞায় আমরা কি বলতে পারি? জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে অল্টারনেশনস অফ জেনারেশন বা যৌনক্রম বলা হলো। তাহলে আমরা দেখতে পাবো যে যৌনক্রমের ক্ষেত্রে কি হবে, জীবনচক্রে একটি প্রাণী, ধরো ফার্নকে নিলাম বা মসকে নিলাম, তার জীবনচক্রে আমরা একবার ডিপ্লয়েড, যা ডিপ্লয়েড মানে রেণুধর অযৌন জনন, এবং হ্যাপ্লয়েড মানে হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন ঘটেছে তাই হ্যাপ্লয়েড হয়েছে, সংখ্যার হ্রাস হয়েছে। তো এখানে লিঙ্গধর জনু বা যৌন জনন পর্যায়ক্রমে চক্রাকারে আবর্তন ঘটে। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি। এই একটা ছবি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্নের ক্ষেত্রে টেরিস, যেটা ফার্নের ক্ষেত্রে এখানে গ্যামেটোফাইটস, অর্থাৎ এখানে দেখো 2n আছে আর উপরের পোর্শনটা হচ্ছে n, অর্থাৎ একটা যৌন মিলন সম্পূর্ণ হচ্ছে। আর এখানে আমরা দেখছি যে সরাসরি কি হচ্ছে 2n থেকে, অর্থাৎ এই যে জাইগোট হয়েছে, জাইগোট থেকে গ্যামেটোফাইট, গ্যামেটোফাইট থেকে ফার্ন, এইভাবে হয়ে আর একটি দশা তৈরি হচ্ছে। এটা আমরা পরে আরো একটু ভালো করে দেখছি। তো পদ্ধতি আমরা কি দেখতে পাবো এখানে, যে উন্নত উদ্ভিদ ও প্রাণী দেহের যৌনক্রমটি যেভাবে ঘটে তা হলো পরিণত জীবদেহে। যখন জীব তার পূর্ণাঙ্গর অবস্থায় আসে, অ্যাডাল্ট স্টেজে আসে, তখনই তো সে জনন কার্য সম্পূর্ণ করতে পারে, সে যে কোনো জীবের ক্ষেত্রেই হোক না কেন। তো মিয়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড পুং ও স্ত্রী গ্যামেটের উৎপন্ন হয়। আমি বলেছি যে
দেহকোষের ক্রোমোজোম সংখ্যা সবসময় 2n থাকে, সেটা মিওসিস প্রক্রিয়া ভেঙে n সংখ্যক হয়, অর্থাৎ গ্যামেট তৈরি হয়। এই গ্যামেট দ্বয় নিষেকের দ্বারা যৌন জননের ফলে উৎপন্ন হয় ডিপ্লয়েড জাইগোট। ওই গ্যামেট দ্বয়ে নিষেকের ফলে কি উৎপন্ন করলো? জাইগোট উৎপন্ন করলো। এই জাইগোট থেকে মাইটোসিস, জাইগোটটি আবার বিভাজিত, শুধু একটা কোষ নিয়ে তো আর একটা জীবদেহ তৈরি হবে না, অনেকগুলো কোষ লাগবে। তাই মাইটোসিস বিভাজনের দ্বারা অবশেষে ভ্রূণের মাধ্যমে আবার পূর্ণাঙ্গ জীবদেহ সৃষ্টি হলো। নিম্ন শ্রেণী উদ্ভিদের যেমন মস জাতীয় উদ্ভিদের যৌনক্রমে লিঙ্গধর দেহ এবং রেণুধর দেহ দেখা যায়। রেণুধর দেহ হ্যাপ্লয়েড, যেটা পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট সৃষ্টি করে। উভয় গ্যামেটের যৌন মিলনের ফলে জাইগোট উৎপন্ন হয়। জাইগোট থেকে ডিপ্লয়েড রেণুধর গঠিত হয়। রেণুধর দেহ মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড রেণু সৃষ্টি করে। হ্যাঁ, রেণুর অঙ্কুরিত হয়ে আবার রেণুধর দেহ সৃষ্টি হয়। এইভাবে ফার্ন জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে রেণুধর ও লিঙ্গধর উদ্ভিদে পর্যায়ক্রমে একটা জনন চক্র সম্পূর্ণ করে। তাই এটা হচ্ছে যৌনক্রম। আচ্ছা, যৌনক্রম এটা আমি বলেছি, বলতে বোঝায় যে এক প্রকার জীবন চক্র যেখানে কোনো জীবের জীবনের চক্রের মধ্যে দুই ধরনের প্রজনন সম্পন্ন হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মিওসিস কোষ বিভাজন ঘটলো। মিওসিস কোষ বিভাজনের ফলে রেণু উৎপন্ন হলো, অর্থাৎ লিঙ্গদেহ। এই লিঙ্গধর দেহ থেকে, লিঙ্গধর দেহ অর্থাৎ যদি ওটা পুরুষ হয় তাহলে পুংধানী থেকে শুক্রাণু, ওটা যদি স্ত্রী হয় স্ত্রীধানী থেকে ডিম্বাণু উৎপন্ন হয়ে নিষেক হলো। সেই নিষেকটি জাইগোট হলো। সেই জাইগোটটি আবার দেহ গঠন করলো। দেহ গঠন করে রেণুস্থলী গঠন করলো। রেণুস্থলী থেকে আবার মাতৃকোষ, আবার মিওসিস বিভাজন। অর্থাৎ এখানে দেখছি আমরা ডিপ্লয়েড রেণু, আবার এখানে দেখছি আমরা হ্যাপ্লয়েড রেণু, অর্থাৎ অল্টার করছে। একটি দেহের মধ্যে একবার যৌন জনন, একবার অযৌন জনন। যৌনক্রমের প্রকারভেদ যদি আমরা দেখি তাহলে 3 প্রকার দেখতে পাই। একটা হচ্ছে হ্যাপ্লোবায়ন্টিক, আর একটা হচ্ছে ডিপ্লোবায়ন্টিক, আর একটা হচ্ছে ট্রাইফেজিক। হ্যাপ্লোবায়ন্টিক, হ্যাপ্লো মানে হ্যাপ্লয়েড, কথা থেকেই বোঝা যাচ্ছে। এই প্রকার যৌনক্রমে রেণুধর এবং লিঙ্গধর দশার মধ্যে একটি দশা প্রধান, অর্থাৎ রেণুধর অথবা লিঙ্গধর যে কোনো একটি দশা হচ্ছে প্রধান, অপরটি নয়। এই যৌনক্রম মনোফেজিকও একে বলা হচ্ছে, যেহেতু একটা হয় রেণুধর নাহলে লিঙ্গধর, যে কোনো একটা থাকার জন্য একে মনোফেজিকও বলা হয়। হ্যাপ্লোবায়ন্টিক যৌনক্রম যে যৌনক্রমে একটি দশা লিঙ্গধর অথবা রেণুধর স্থির থাকে। এ আবার দুটি ভাগে, মানে যেহেতু হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড, তো আমরা দেখতে পাবো একটাকে বলা হচ্ছে হ্যাপ্লোন্টিক যৌনক্রম, আর একটা হচ্ছে ডিপ্লয়েন্টিক যৌনক্রম। হ্যাপ্লয়েন্টিক যৌনক্রম কি না, যে হ্যাপ্লোবায়ন্টিক যৌনক্রম এর প্রধান দশা হচ্ছে হ্যাপ্লয়েড, অর্থাৎ যেখানে ডিপ্লয়েড দশা শুধুমাত্র ভ্রূণাণু বা জাইগোটের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন তাকে হ্যাপ্লোবায়ন্টিক যৌনক্রম বলা হচ্ছে। এগুলো স্পাইরোগাইরা মৎস্যের ক্ষেত্রে দেখা যায়। এইভাবে আমরা স্পাইরোগাইরা একটা বডি, এখানে এইভাবে স্ত্রীদের জননকোষ, পুরুষদেহ জননকোষ, এদের মধ্যে মিশক হলো এবং জাইগোট হয়ে মিওসিস মাধ্যমে আবার তৈরি হলো, মানে জাইগোটটি আবার বিভাজিত হচ্ছে। তাহলে এটা মানে মেন দশা কি, হ্যাপ্লয়েডের সংখ্যাই বেশি, তাই এটা হয়ে গেল হ্যাপ্লোবায়ন্টিক। ডিপ্লোবায়ন্টিক হচ্ছে কি যৌনক্রম, হ্যাপ্লোবায়ন্টিকের যে যৌনক্রমের প্রধান দশা ডিপ্লয়েড, যেখানে হ্যাপ্লয়েড দশা শুধুমাত্র জননকোষের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তখন তাকে বলা হচ্ছে ডিপ্লয়েন্টিক যৌনক্রম। তো এটা ফিউকাস নামক শৈবালের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেখানে হচ্ছে দেখো ফিউকাস, এই ফিউকাস জাইগোট দেহটি স্ত্রী যে দেহ সেটাও 2n, তারপরে ডিম্বাণুস্থলী 2n, মিওসিস কোষ বিভাজন শুধু এখানে সম্পূর্ণ হচ্ছে। এদিকে আবার ফিউকাসের যে পুং, মানে ফিউকাসের দেহে পুংস্তবক এবং স্ত্রী দুটোই অপশন রয়েছে, কনসেপ্টেকল যেগুলো, সেইগুলো হচ্ছে থেকে উৎপন্ন হচ্ছে। শুধুমাত্র নিষেক কালে আমরা দেখতে পাচ্ছি হ্যাপ্লয়েড, বাকি সব হচ্ছে ডিপ্লয়েড দশা, তাই একে বলা হচ্ছে ডিপ্লোবায়ন্টিক। তারপর হচ্ছে ডিপ্লোবায়ন্টিক যৌনক্রম। ডিপ্লোবায়ন্টিক মানে হচ্ছে কি,
না, আমরা এখানে দেখতে পাবো, এর আগে আমরা দেখেছি হ্যাপ্লোবায়োন্টিকের ক্ষেত্রে দেখলাম শুধুমাত্র একটি দশা রেণুধর অথবা লিঙ্গধর। এখানে কি দেখবো, ডিপ্লোবায়োন্টিকের ক্ষেত্রে অনুক্রমের ক্ষেত্রে দুটো দশা অর্থাৎ রেণুধর বা লিঙ্গধর দুইটি দশাই সমান, মানে এও যা অংশ এরও তাই অংশ। হ্যাঁ, তো এরকম আমরা দেখতে পাবো। তো দেখিনি, তাহলে এখানে আমরা হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা, তাই হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশাতে আমরা কি দেখছি এখানে, যে হ্যাপ্লয়েড দশা মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে চলরেণু তৈরি হলো, অঙ্কুরোদ্গম ঘটলো, তারপর হচ্ছে এক্টোকার্পাস হ্যাপ্লয়েড থ্যালাস, সেই গ্যামেট দুটি ভাগ হলো, সেই গ্যামেটে নিষেক সম্পন্ন হলো, সেই নিষেক ডিপ্লয়েড হয়ে গেল, ডিপ্লয়েড জাইগোট, সেটা আবার এক্টোকার্পাসের মাধ্যমে এক প্রকোষ্ঠযুক্ত রেণুস্থলী গঠন করলো। তো এইগুলো যে বিভাজনগুলো আমরা দেখতে পাই, তখন এটা হচ্ছে বিভিন্ন পরিবেশে বিভিন্ন পরিবেশে প্রতিকূল অনুকূল পরিবেশ দেখে জীব যখন তার জনন কার্য সম্পূর্ণ করে তখন তার উপর নির্ভর করে এই নামকরণগুলো করা হয়েছে। এর মধ্যে আবার আমরা দেখতে পাবো যে সমরূপ আইসোমরফিক আর একটা হচ্ছে ভিন্ন রূপ হেটারোমরফিক। সমরূপ হচ্ছে কি না, যে ডিপ্লোবায়োন্টিক যৌনক্রমের ক্ষেত্রে রেণু এবং লিঙ্গধর উদ্ভিদের আকৃতিগতভাবে একই রকম হয় তাকেই বলা হচ্ছে সমরূপ। আইসোমরফিক, হ্যাঁ, যেমন এক্টোকার্পাস হচ্ছে উদাহরণ। ভিন্ন রূপ হচ্ছে ডিপ্লোবায়োন্টিকের ক্রমে যে রেণুধর এবং লিঙ্গধর উদ্ভিদের আকৃতি গতভাবে ভিন্ন হয়। হ্যাঁ, তো ভিন্ন রূপ হওয়ার জন্য হেটেরোমরফিক বলা হচ্ছে। যেমন এর ভিন্ন রূপ বা হেটেরোমরফিক যৌনক্রমে উদাহরণ হচ্ছে ডায়োপটারিস। ঠিক আছে, এই যে আমরা দেখতে পাবো এখানে একটা হচ্ছে হেটেরোমরফিক, এটা হেটেরোমরফিক। তারপর লাস্ট যে পোর্শনটা ছিল সেটা হচ্ছে ট্রাইফেজিক যৌনক্রম। ট্রাইফেজিক যৌনক্রম মানে হচ্ছে যে যৌনক্রম পদ্ধতিতে তিনটি, এই যে উপরে তিনটে দশার কথা পড়লাম, সেই তিনটি পৃথক পৃথক পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয় তখন তাকে বলা হচ্ছে ট্রাইফেজিক যৌনক্রম। যেমন হচ্ছে পলিসাইফোনিয়া নামক শৈবালের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো এখানে কতগুলি প্রশ্ন উত্তর আমরা যদি দেখি, মনোফেজিক যৌনক্রম কাকে বলে? মনোফেজিক যৌনক্রম হচ্ছে যে যৌনক্রম প্রক্রিয়ায় বা দশায় রেণুধর বা লিঙ্গধর প্রধান যে কোনো একটা থাকে তখন তাকে বলা হচ্ছে হ্যাপ্লোবায়োন্টিক বা মনোফেজিক। ড্রাইফেজিক বা ডিপ্লোফেজিক অল্টারেশন হচ্ছে যে যৌনক্রম রেণুধর এবং লিঙ্গধর দুটি দশা সমান। তারপর হচ্ছে ডিপ্লয়েন্টিক যৌনক্রম এর মিয়োসিস কোথায় ঘটে? তা ডিপ্লয়েন্টিক যৌনক্রমের মিয়োসিস রেণুমাতৃ কোষে ঘটে। তো এইভাবে আমরা কতগুলি আরেকটি প্রশ্ন দেখে নিই, যেটা হচ্ছে ডাইফেজিক যৌনক্রম কয় প্রকার ও কি কি? ডাইফেজিক আমরা পেয়েছি সমরূপ মানে আইসোমরফিক, আর একটা হচ্ছে ভিন্নরূপ হেটারোমরফিক। হেটারোমরফিক যৌনক্রম কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়? ডায়োপটেরিসের ক্ষেত্রে। আর হ্যাপ্লোয়েন্টিক যৌনক্রমের প্রধান দশা কি? প্রধান দশা হচ্ছে হ্যাপ্লয়েড দশা। তারপরে এখানে হ্যাপ্লোবায়োন্টিক যৌনক্রমের মুখ্য বৈশিষ্ট্যগুলো কি, সেই বৈশিষ্ট্যগুলো এখানে লেখা রয়েছে। আর ডিপ্লোবায়োন্টিক যৌনক্রমের মুখ্য বৈশিষ্ট্যগুলো কি কি? তো হ্যাপ্লোবায়োন্টিকের ক্ষেত্রে আমরা দেখেই নিয়েছি একটি হয় লিঙ্গধর যৌন বা ডিপ্লয়েড রেণুধর যৌন, যে কোনো একটি হবে, তাই একে মনোমিন্টিকও বলা হয়। আর এখানে আমরা দুটো সমানভাবে উভয়ে সমান দেখতে পাই, তো এগুলো আমরা আলোচনা করেছি। যৌনক্রমের গুরুত্ব যদি আমরা কি দেখি না, জীবের অভিযোজন ও বেঁচে থাকার ক্ষমতা বৃদ্ধি করে, জেনেটিক বৈচিত্র্য, জেনেটিক ডাইভার্সিটি সৃষ্টি করে, বংশবৃদ্ধির হার বৃদ্ধি করে, জীবনচক্রে স্থিতিশীলতা প্রদান করে, প্রজাতি সংরক্ষণ ও টিকিয়ে রাখার যেটা নিশ্চিতকরণ করে, পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটাও কিন্তু অর্জন করে। তাহলে যৌনক্রমের এইগুলোকে ইলাবোরেট করে এখানে লেখা রয়েছে। মেন পয়েন্টগুলো যদি আমরা লিখে নিই বা একটু দেখে নিই ভালো করে তাহলেই হবে। এগুলো আমি বলেছি। হ্যাপ্লোবায়োন্টিক যৌনক্রমের প্রকারভেদ, এগুলো আমরা দেখিয়েছি। হ্যাপ্লোবায়োন্টিক যৌনক্রমের স্পাইরোগারা এভাবে ভাগ হচ্ছে। আজকে আমরা অল্টারেশন এবং পার্থেনোজেনেসিস পড়লাম।
নেক্সট ভিডিওতে আমরা আর একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।